র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সরকারের সিদ্ধান্ত জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিবর্তন আনা হচ্ছে পোশাকেও। চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেয়া হবে না। জনসভায় জামায়াত আমিরের হুঁশিয়ারি। জানালেন রাজনীতিতে পরিবারতন্ত্র চায় না দেশবাসী। বরিশাল ফরিদপুরে তারেক রহমানের ভোট যাত্রা কাল। তফসিল আসতে পারে শুক্রবার। ভোটে বিএনসিসি নিয়োগ পর্যবেক্ষণ প্রশ্নে উদ্বেগ বিএনপির। নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক? টানা চতুর্থ দিনের মতো স্থবির চট্টগ্রাম বন্দর। চলছে 24 ঘন্টার কর্মবিরতি। টোল রোড অবরোধ শ্রমিক কর্মচারীদের। আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সচিবালয়ে কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি আরও জানান, শিগগিরই এই নিয়ে প্রজ্ঞাপন জারি হচ্ছে। এ সময় উপদেষ্টা বলেন, রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতার অংশ হিসেবে এই বাহিনীগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথাও তুলে ধরে নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। র্যাবের নাম পরিবর্তন করে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স নামে নতুন নামকরণ করা হয়েছে। আদেশ জারির মাধ্যমে অনুমোদন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ নিয়ে আরও জানাতে সচিবালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাহাদি হাসান। মাহাদি, র্যাবের যে নতুন নামকরণ হচ্ছে, এতে কি আসলে জনমনে র্যাব সম্পর্কে যে ধরনের একটা প্রতিক্রিয়া ছিল বা যে ধরনের ধারণা ছিল, সেটি কি পরিবর্তন করতে সক্ষম হবে? মন্ত্রণালয়ের একটি ব্রিফিং শেষ হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা এতে সভাপতিত্ব করেন এবং এখানে বলা যায় যে এটি কোর কমিটির একটি বৈঠক, যেটি সপ্তাহে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই মূলত এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং এখানে তিনটি বিষয় নিয়ে মূলত এবার আলোচনা হয়েছে। এর মধ্যে শুরুতেই বলে রাখি যে র্যাবের নাম পরিবর্তনের কথাটি এখানে উঠে এসেছে, অর্থাৎ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, এই নামটি পরিবর্তন হয়ে এখন এটির নামকরণ করা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, সংক্ষেপে SIF। এই তথ্যটি স্বরাষ্ট্র উপদেষ্টা তার ব্রিফিংয়ে তুলে ধরেছেন এবং বলেছেন যে র্যাব নিয়ে যে ধরনের সমালোচনা ছিল এবং র্যাবের নামে যে ধরনের অভিযোগগুলো ছিল, সেই অভিযোগের প্রেক্ষিতেই দীর্ঘদিনই একটা সংস্কার দাবি ছিল সাধারণ মানুষের, অর্থাৎ র্যাবের এই কার্যক্রম এবং তাদের নাম সহ তাদের পোশাক সহ বিভিন্ন কিছুই পরিবর্তন করার একটা দাবি ছিল। সেই দাবিরই একটি অংশ হিসেবে র্যাবের নামটি পরিবর্তন করা হয়েছে এবং যেটি এই সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন। এবং এই নামটি পরিবর্তন করার পরে এটি এখন প্রজ্ঞাপন জারির অপেক্ষায় রয়েছে, অর্থাৎ এটি কার্যকর হতে একটি প্রজ্ঞাপনের অপেক্ষায় রয়েছে, সে তথ্যটি তিনি জানিয়েছেন। এর পাশাপাশি আপনি জানেন যে সামনে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবসময় একটি উদ্বেগ রয়েছে। সেই উদ্বেগের জায়গা থেকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে আসলে একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে কিনা। সেই জায়গা থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা খুব স্পষ্টই জানিয়েছেন যে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, নির্বাচনকে সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সে জায়গা থেকে তিনি কিছু পরিসংখ্যানের তথ্যও তুলে ধরেছেন, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ডেভিল হান্ট ফেজ 2 যে অপারেশন চলছে, সেই অপারেশনের যে অস্ত্র উদ্ধারের এবং বিভিন্ন সন্ত্রাসীদের গ্রেপ্তারের যে তথ্য, সেই তথ্যের জায়গাটি তুলে ধরেছেন এবং এর পাশাপাশি সশস্ত্র বাহিনী তাদের পক্ষ থেকেও যে অভিযান চলছে, সেই অভিযানেরও বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে এবং এর পাশাপাশি যেটি জানানো হয়েছে যে এবারের নির্বাচনে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 1,06,023 জন সদস্য মোতায়েন করা হচ্ছে। অর্থাৎ হচ্ছে নির্বাচনে
নিশ্চিত নিরাপত্তা নিতে আসলে যে ধরনের ব্যবস্থাগুলো রাখা দরকার সেই ব্যবস্থাগুলোই নেওয়া হয়েছে। অর্থাৎ সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে 1 লাখের বেশি সেনা সদস্য যেমন মোতায়েন থাকছে, তেমনি র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বিপুল সংখ্যক সদস্য মোতায়েন থাকবে নির্বাচনকে নির্বিঘ্ন করতে। এর পাশাপাশি সশস্ত্র বাহিনী আলাদাভাবে একটি অভিযান পরিচালনা করেছে এবং সেই পরিচালনায় তারা একটি পরিসংখ্যান জানিয়েছেন। অর্থাৎ গত এই নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে তফসিল ঘোষণা হলো, সেই তফসিল ঘোষণা হওয়ার পর থেকে এখন পর্যন্ত তাদের যে অভিযান। মাহাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সচিবালয় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহাদি। এবারে নির্বাচনে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হবে না র্যাব। অতীতের ভুল থেকে বেরিয়ে এসে ২৬শে নির্বাচনে কলঙ্ক ঘুচাতে চায় এই এলিট বাহিনী। সংস্থাটির মহাপরিচালক স্টার নিউজকে জানিয়েছেন, বিগত সময়ে কিছু সদস্যের কর্মকাণ্ডে বিতর্কিত হলেও সামনের দিনগুলোতে আর দুর্নামের ভাগিদার হতে চায় না র্যাব। সাব্বির আহমদ জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগের শাসনামলের ভোট জন্ম দেয় বিতর্কের। দলীয় সরকারের অধীনে সেই ভোটে আইনশৃঙ্খলা বাহিনীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করায় সমালোচনার ঝড় ওঠে রাজনীতির মাঠে। এরপর ইতিহাসের বাকবদলে বহুল আকাঙ্ক্ষার ২৬শে নির্বাচন দোরগোড়ায়। ভোটের মাঠে এবার র্যাবের ভূমিকা কি হবে তা জানতে এলিট বাহিনীটির মহাপরিচালকের মুখোমুখি স্টার নিউজ। জানান, গত ৩ নির্বাচনে যে দুর্নামের ভাগিদার হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী, এবার জবাবদিহি নিশ্চিত করে সেই কলঙ্ক ঘোচাতে চান তিনি। কেউ যদি কোনো ত্রুটি বিচ্যুতি করে, আইন যদি ভঙ্গ করে, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, সেই দায় তাকেই বহন করতে হবে। তো আমি আপনাদেরকে কথা দিতে পারি যে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ আমরা যারা আইন শৃঙ্খলা রক্ষায় যে সমস্ত যতগুলি বাহিনী আছি, সবাই আমরা একেবারে নিরপেক্ষভাবে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে এবং একটা ভালো নির্বাচন করা যায় সেজন্য আপ্রাণ চেষ্টা করব। নির্বাচন সামনে রেখে শুধু অবৈধ অস্ত্র উদ্ধার নয়, অপপ্রচার বন্ধেও তারা কাজ করছে বলেও জানান র্যাব মহাপরিচালক। অনেক সময় জনগণের প্রত্যাশা থাকে যে র্যাব বোধহয় এক্সট্রাঅর্ডিনারি ভাবে কোনো সমস্যার সমাধান করবে, বাট এখন সেই সুযোগ নাই। অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই পর্যন্ত আমরা অনেক অস্ত্রই উদ্ধার করেছি। বিগত সময়ে কিছু সদস্যের কর্মকাণ্ডে সংস্থাটি বিতর্কিত হয়েছে জানিয়ে তিনি মনে করেন, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন হলে আইনশৃঙ্খলা বাহিনী আর রাজনৈতিক হাতিয়ার হবে না। ২৫-২৬ জনের কম হবে না যে সদস্য তারা অপরাধমূলক কাজে জড়িত হয়েছিল। আমরা তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলাও নিয়েছি এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা দিয়েছি। পুলিশ কমিশনটি যদি গঠিত হয় এবং যদি ঠিকমতো ফাংশন করে, তাহলে পুলিশের পক্ষে কোনো প্রকার কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী চাপের বাইরে থেকে মুক্তভাবে সে কাজ করতে পারবে। সুষ্ঠু নির্বাচনে সব বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠে থাকবে র্যাবের ৮,০০০ সদস্য। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা। র্যাব মহাপরিচালকের পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি দেখতে বিকেল ৪টায় চোখ রাখুন স্টার নিউজে। এবার ভোটের খবর। যাদের ভোট দিলে চাঁদাবাজি আর পরিবারতন্ত্র ফিরে আসবে, তাদের ভোট নিষেধ করলেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। কিশোরগঞ্জ এবং ময়মনসিংহে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি বলেছেন, জামায়াত নারীদের যথাযথ সম্মান দেয় বলেই তাদের বিরুদ্ধে একটি দল অপপ্রচার করছে। কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠ কানায় কানায় ভরা জামায়াতের নেতাকর্মী সমর্থকে। বেলা ১১টার দিকে দলের নির্বাচনী সভায় যোগ দেন আমির শফিকুর রহমান। দলীয় প্রতীক হাতে দিয়ে পরিচয় করিয়ে দেন জামাত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। দেশে আর কোনো ফ্যাসিবাদী দলও তৈরির সুযোগ দেওয়া হবে না। দল গোষ্ঠী পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরানা রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক। আমরা সদর রাস্তায়, আলোকিত রাস্তায় হাঁটবো ইনশাল্লাহ। আর জাতি আলোকিত রাস্তায় হাঁটবে। আমাদের স্পষ্ট অবস্থান, আমরা দুর্নীতির পক্ষে কাউকে যেতেও দেব না, নিজেরাও দুর্নীতি করব না। চাঁদাবাজি বাংলাদেশে আর চলতে দিব না। আমাদের তো চাঁদাবাজির প্রশ্নই ওঠে না। কিশোরগঞ্জ থেকে দুপুরে ময়মনসিংহের সমাবেশে এসে যোগ দেন জামায়াত আমির। সেখানে তার অপেক্ষায় ছিলেন দলের স্থানীয় নেতাকর্মীরা।
সেখানে শফিকুর রহমান বলেন, 5 আগস্টের পরেও যারা জনগণের সম্পদ লুট করেছে তাদের কাছে দেশের মানুষ নিরাপদ নয়। দেশের মানুষ চাঁদাবাজি, ফ্যাসিবাদী আর পরিবারতন্ত্র থেকেও মুক্তি চায় বলে মন্তব্য তার। যারা দুর্নীতিবাজ এবং ঋণ খেলাপিদেরকে বগলের নিচে নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তনের কথা বলছে, ওদেরকে দিবেন। এ দেশে পরীক্ষিত, প্রমাণিত, পরিচিত যারা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, হকের পক্ষে, মদিনার আদলে ইনসাফ কায়েমের পক্ষে যারা থাকবেন, এবার বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের পক্ষে থাকবে ইনশাআল্লাহ। দুটি সমাবেশে জামায়াত আমির অভিযোগ করেন তাদের দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ষড়যন্ত্র চলছে। আহমেদ রবি, স্টার নিউজ। নির্বাচনে ধর্মকে ব্যবহার করে একটি গোষ্ঠী প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে নির্বাচনী পথসভা করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, একটি দল ধর্মকে ব্যবহার করছে ভোটের মাঠে। ভোটারদের উদ্দেশ্যে তার বার্তা, 71 বাংলাদেশের অস্তিত্ব। ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং বিমানবন্দর চালু করার প্রতিশ্রুতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের বিবেচনায় সঠিকভাবে ভোট দিবে, কারণ বিভিন্ন ভোটের সময় মানুষ বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করে। আপনার কাছের লোকটাকেও চিনতে ভুল বুঝাই দেয়, বিভিন্নভাবে করে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের ঠাকুরগাঁতেও সেই কাজটা হচ্ছে। এখানে ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনার আমাদের সার্বিকভাবে সিদ্ধান্ত নিতে ভুল হতে পারে। আমাদের এখানে একটা বিরাট পপুলেশন আছে যারা কিন্তু আপনার সনাতনী ধর্মে বিশ্বাস করে। আমার অনুরোধ থাকবে আমার মুসলমান ভাইদের কাছে যে আপনারা তাদেরকে সবসময় নিজের ভাইয়ের মতো দেখবেন, বোনের মতো দেখবেন, কারণ আমরা এইভাবে মানুষ হয়েছি, এইভাবেই মানুষ, এইভাবেই চলি আমরা, তাই না? সকালে উঠে এর মুখ দেখি, বিকালের মুখ দেখি, এখানে যেন ভিন্ন চিন্তা এখানে মাথার মধ্যে না আসে। সংসদ নির্বাচন এবং গণভোটে বিএনসিসি ক্যাডেটদের নিয়োগ নিয়ে বিএনপির উদ্বেগ রয়েছে, কারণ তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে। একথা বলেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। রাজধানীর গুলশান কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। মাহদি আমিন আরও বলেন, নির্বাচনে পর্যবেক্ষক তালিকা নিয়ে বিএনপির উদ্বেগের প্রধান কারণ অনভিজ্ঞ এবং একটি বিশেষ রাজনৈতিক দলের লোকের সংখ্যা বেশি হওয়ায়। এ বিষয়ে এরই মধ্যে নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে। আগামী শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী কাজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অর্থাৎ বিএনসিসির ক্যাডারদের মোতায়েন করার একটি সিদ্ধান্ত আমরা দেখেছি, যাতে আমরা উদ্বিগ্ন। কেননা কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া বিএনসিসি ক্যাডেটদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকেন। ফলে তাদেরকে নির্বাচনে সম্পৃক্ত করলে তা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করতে পারে। এদিকে নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 20 বছর পর নেতাকে বরণ করতে প্রস্তুতির ঘাটতি রাখছেন না নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, ঐতিহাসিক বেলস পার্ক পরিণত হবে জনসমুদ্রে। প্রস্তুত হচ্ছে বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক। বিএনপির নির্বাচনী সমাবেশ ঘিরে পুরোদমে চলছে কাজ। বুধবার বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ হবে এখানে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের আশা, এই জনসভা রূপ নেবে জনসমুদ্রে। এখানকার পরিস্থিতি এমন হবে যে লোক সংখ্যার যদি আমি আপনাকে জানাতে চাই, এটা স্বাভাবিক দৃষ্টিতে এটাকে গণনা করা কোনো, এটাকে প্রযুক্তি ব্যবহার করে এটাকে গণনা করতে হবে কত লক্ষ লোক হলো। এই বরিশাল শহরে 4 থেকে আসবে, মহাসমুদ্র হবে। বরিশাল শহরে অন্যান্য এই স্বাধীনতার পরে যত বড় মিটিং হয়েছে, তারেক রহমানের এই বরিশালের আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি ইনশাল্লাহ আমাদের
লাখ লক্ষ মানুষের এখানে সমাগম হবে। নেতাদের দাবি, বিএনপির হাত ধরে বরিশাল বিভাগে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে এই ধারাবাহিকতা থাকবে বলে আশা তাদের। যাতে করে তারেক রহমান বরিশালের মিটিংয়ে সন্তুষ্ট হয়, সেই জন্য আমরা যত সম্ভব চেষ্টা করব। সময় আসলে উনি যখন প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে আমাদের উল্লেখযোগ্য কাজগুলো, পুরনো কাজগুলো ওনাকে দিয়ে করানোর চেষ্টা করব। এর আগে 2006 সালে বরিশাল সফর করেন তারেক রহমান। সৈয়দ মেহদি হাসান, স্টার নিউজ, বরিশাল। নির্বাচনে জনসভায় অংশ নিতে আগামীকাল বরিশাল যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানকার প্রস্তুতির সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। মেহেদী, তারেক রহমানের বরিশাল সফর ঘিরে নেতাকর্মীরা কি বলছেন এবং সেখানে প্রস্তুতি কেমন চলছে? ধন্যবাদ ইমা। আমি রয়েছি বরিশাল বেলস পার্কে। এই পার্কেই কিন্তু আগামীকালকে জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ইতিমধ্যে কিন্তু প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, মঞ্চ কিন্তু প্রস্তুত হয়ে গেছে এবং আপনারা দেখছেন যে বেলা যত গড়িয়ে যাচ্ছে নেতাকর্মীরা কিন্তু আসছেন। এখানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছেন, স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দও কিন্তু আসছেন। তারা যেমনটি বলছেন যে তারেক রহমানের কালকের আগমন তারা সফল করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন এবং তাকে এক ধরনের চমক দিতে চান। এই অঞ্চলে, দক্ষিণাঞ্চল যে বিএনপির ঘাঁটি, সেই বার্তা কালকের মহাসমাবেশের মধ্য থেকে তারেক রহমানকে দিতে চান এবং একই সাথে নেতাকর্মীরা যেমনটি প্রত্যাশা করছেন যে বরিশাল বিভাগের অভূতপূর্ব উন্নয়ন তারেক রহমানের হাত ধরেই হবে। বরিশালবাসীর বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবিও রয়েছে, সেই দাবিগুলো কিন্তু কালকের জনসমাবেশের মধ্যে থেকে তারা তুলে ধরতে চান এবং সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন। আমরা একটু কথা বলবো বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিত আমাদের সাথে আছেন। আপনি একটু বলবেন যে আপনাদের প্রস্তুতি এবং কালকের সমাবেশের প্রত্যাশা। আমাদের প্রস্তুতি সম্পূর্ণ। আপনারা দেখেন, নেতাকর্মীদের উচ্ছ্বাসটা দেখেন। আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা প্রস্তুতি নিয়ে আগামীকালকে আমরা নেতাকে বরণ করার জন্য আমরা সবাই এখন প্রস্তুত আছি। প্রত্যাশার কি, আমাদের এই বরিশাল বিভাগ খালেদা জিয়ার বিভাগ, যেভাবেই আপনারা বলেন এই বিভাগ আমাদের টোটাল বিভাগই ধানের শীষের বিভাগ এবং এই বিভাগ করেছেন খালেদা জিয়া। ইউনিভার্সিটি থেকে শুরু করে বিকেএসপি ভবন, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেট্রোপলিটন সিটি, এগুলো সব ম্যাডামের সময়ের এবং তার সন্তান হিসাবে আমাদের প্রত্যাশা ওইটাই, এই বিভাগ তারেক রহমানের বিভাগ। সুতরাং আগামী দিনে এই বিভাগের জন্য তার আলাদা সব চিন্তা ভাবনা থাকবে, এইটাই আমরা তার কাছে প্রত্যাশা করি। যেমনটি শুনছিলেন, নেতাকর্মীরা কিন্তু বলছিলেন যে আসলে তারা চাইছেন যে তার মধ্য থেকে বরিশাল উন্নত হবে এবং ঘুরে দাঁড়াবে এবং বরিশাল কিন্তু উপহার দিতে চাইছেন তারেক রহমানকে। বরিশাল থেকে এই ছিল আমার কাছে ইমা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে তারেক রহমানের জনসভার প্রস্তুতি সম্পর্কে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ মেহেদী হাসান। চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরার আলমগীর এবং শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। তাদের বিরুদ্ধে করা আপিল অনুমতি মঞ্জুর করেছেন আপিল বিভাগ। ফলে আপিলের শুনানি শেষ না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফলও প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন আপিলকারী আইনজীবীরা। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে চট্টগ্রাম 4 আসনের বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম 2 আসনের বিএনপি প্রার্থী সরার আলমগীরের বিরুদ্ধে ঋণখেলাপি এবং শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে আপিলের অনুমতি চেয়ে আবেদন করেন এই 3 আসনের জামায়াতের প্রার্থীরা। বিএনপির 3 প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলছেন, এই প্রার্থীদের নিয়ে যে প্রচারণা করা হচ্ছে তা অতিরঞ্জিত। তারা ঋণখেলাপি বা দ্বৈত নাগরিক নন। আর অন্যদিকে আপিলকারী জামায়াতের আইনজীবীরা বলছেন, যারা জনগণের টাকা পরিশোধ করে না তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। যে প্রকৃতপক্ষে মিডিয়া এবং বাইরে যে ধরনের প্রচারণা করা হয় তা সেটি সম্পূর্ণ সত্য নয় এবং সেটা অতিরঞ্জিতভাবে বলা হয়। ব্যাংকের সঙ্গে তাদের দেনা পাওনার বিষয়ে সমঝোতা হয়েছে এবং তারা ঋণখেলাপি নন। যারা 2000 কোটি টাকা নিয়ে আজ পর্যন্ত শোধ করেনি তাদেরকে কি আপনারা আবার পার্লামেন্টে পাঠাতে চান? এবং এটার একটা জাজমেন্ট আছে যে কোর্ট উইল নট এনকারেজ দোজ হু আর ডিফল্টার বরোয়ার।
এবং এই আইনটা করার মূল উদ্দেশ্যই ঋণ খেলাপিরা যাতে পার্লামেন্টে যেতে না পারে। এবং তথ্য গোপনের অভিযোগে ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে 11 দলীয় জোটের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে ঢাকা 11 আসনে ডক্টর এম এ কাইয়ুমের নির্বাচনে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। সকালে বিচারপতি ফাহমিদা কাদের এবং বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। নাহিদ ইসলাম তার রিটে অভিযোগ করেন এম এ কাইয়ুম ভানুয়াতুর নাগরিক, যে তথ্য তিনি হলফনামায় গোপন করেছেন। এ সময় এম এ কাইয়ুমের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেছেন, প্রতীক বরাদ্দের পরে এ ধরনের রিটের কোনো যৌক্তিকতা নেই। ভানুয়াতুর নাগরিকত্বের তথ্যটি মিথ্যা। জনগণ যাকে পছন্দ করবেন তাকেই নির্বাচিত করবেন। আমাদের উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আদালত স্পষ্ট বলেছেন, এই রিট পিটিশনের কোনো সারবত্তা নেই, কারেই এটাকে খারিজ করে দিয়েছেন সামারিলি, অর্থাৎ একেবারে শুরু থেকে এটাকে সরাসরি খারিজ করে দিয়েছেন জনাব নাহিদ ইসলামের রিট পিটিশন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন ততটাই তার পুরনো রূপ দেখাচ্ছে, এমনটাই অভিযোগ করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। মঙ্গলবার দুপুরে নাটোরের সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় পথসভায় কথা বলেন তিনি। নির্বাচনী পদযাত্রার শেষ কর্মসূচি হিসেবে নাটোর সফরে যান এনসিপির কেন্দ্রীয় নেতারা। প্রচারণা চালান নাটোর 3 আসনের প্রার্থী এস এম জার্জিস কাদেরের পক্ষে। এ সময় আসিফ মাহমুদ বলেন, বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্যদিকে এনসিপির ছোটখাটো ভুলকে বড় ছাড় দেয়া হচ্ছে না। বাংলাদেশের মানুষের মধ্যে হ্যাঁ ভোটের জোয়ার দেখে একটি দল হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, এমনটাই দাবি করেছেন তিনি। এ সময় দলের যুব উইং যুব শক্তির আহ্বায়ক তারেকুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আক্রমণাত্মক বক্তব্য এবং সহিংসতা উস্কে দিয়ে নিজের জনপ্রিয়তা হারাচ্ছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন তার পুরনো রূপ দেখাচ্ছে। নির্বাচন কমিশনে যখন 11 দলীয় জোটের পক্ষ থেকে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষ থেকে কোনো অফিসারের বিরুদ্ধে অভিযোগ যায়, পক্ষপাতিত্বের অভিযোগ যায়, ওই অভিযোগের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। অথচ বিএনপির প্রার্থীকে সকোজ করার কারণে ওই দিন যেতে না যেতে অফিসারকে উইথড্র করতে আমরা দেখেছি। আমরা দেখছি এই পক্ষপাতিত্বের ফলে, নির্বাচন কমিশনের এই পক্ষপাতিত্বের ফলে, প্রশাসনের এই পক্ষপাতিত্বের ফলে এখন সরকারি অফিসাররাও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে। ঠিক। দেশের নানা জায়গায় নির্বাচনী সহিংসতায় হতাহতের ঘটনায় শঙ্কিত ভোটাররা। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনই কার্যকর ব্যবস্থা চাইছেন বিশ্লেষকরাও। এর জবাবে আইনশৃঙ্খলা বাহিনী জানাচ্ছে, বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন তারা। ছকে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। স্পেশাল স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি নজরদারি চলবে ড্রোন এবং হেলিকপ্টার থেকেও। বিস্তারিত সোহেল রানার রিপোর্টে। এরই মধ্যে দেশের নানা জায়গা থেকে আসছে নির্বাচনী সংঘাত, সহিংসতার খবর। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে মাঠের উত্তাপ। নির্বাচন ঘনিয়ে আসায় মাঠের দখল নিতে সহিংসতা আরও বাড়ার শঙ্কায় ভোটার। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তারা চাচ্ছেন শান্তিপূর্ণ পরিবেশ। আমরা যাতে নিরপেক্ষ শান্তিভাবে ভোটটা দিয়ে আসতে পারে, এটাই আমাদের চাওয়া। নির্বাচন যেহেতু একটা সেনসিটিভ বিষয়, এটা নিয়ে একটু তৎপর হয়ে এই টাইমটাতে কাজ করা উচিত। নির্বাচন কমিশনকে এই ভূমিকায় আসতে হবে, যাতে সাধারণ মানুষ যাতে তার ভোটার অধিকার প্রয়োগ করতে পারে। এদিকে তফসিল ঘোষণার পর ইনকিলাব মঞ্চের ওসমান হাদি সহ প্রাণ গেছে অন্তত 15 জনের। এছাড়া পাল্টাপাল্টি হামলায় বাড়ছে আহতের সংখ্যাও। এ অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় নিয়ে প্রশ্ন ছিল এই বিশ্লেষকের কাছে। রাষ্ট্র যে স্বাধীনতা তাদেরকে দিয়েছে, সেই স্বাধীনতা যদি পর্যাপ্ত ব্যবহার করবার সক্ষমতা তারা দেখাতে না পারেন, তাহলে কিন্তু সেই বাহিনীগুলোকে কাজে লাগানো যাবে না। তবে নির্বাচনী পরিবেশ নিয়ে সবাইকে আশ্বস্ত করে আইনশৃঙ্খলা বাহিনী বলছে, বিশেষ প্রস্তুতি নিয়ে মাঠে নামছেন তারা। ছকে থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সেটা হচ্ছে আমরা কেন্দ্রগুলো ঝুঁকি অ্যানালাইসিস করেছি, এবং যেখানে ঝুঁকি বেশি সেখানে হয়তো বা ফোর্স বেশি থাকবে, যেখানে ঝুঁকি কম সেখানে ফোর্স কম থাকবে। 15 থেকে 16 লক্ষ লোক টোটাল ডিউটি করে, তার মধ্যে পুলিশ মাত্র 1.5 লক্ষ। তো সেই হিসাবে নির্বাচনটা এটা একটা সমন্বিত টিম ওয়ার্কের মতো। তো সবাই মিলে যদি আমরা কাজ করি, আশা করি একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব। নির্বাচন গণভোটে নিরাপত্তা নিশ্চিতে 37,000-এরও বেশি বিজিবি সদস্য সহ সেনাবাহিনীর সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকছে র্যাব। নজরদারি চালানো হবে ড্রোন ও হেলিকপ্টারে। যে কোথাও যদি কোনো অপরাধী, কোনো দুষ্কৃতিকারী যদি
কোনো অপকর্ম করার চেষ্টা করে আমাদের নজরে আসলে, আমরা জ্ঞাত হলে অবশ্যই অবশ্যই অপরাধীকে আইনের আওতায় নেওয়া হবে, বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না। এত সবের পরও বিশ্লেষকরা বলছেন, অবৈধ অস্ত্র, রাজনৈতিক উত্তেজনা সব মিলিয়ে ভোটের দিন বড় পরীক্ষা অপেক্ষা করছে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য। সোহেল রানা, স্টার নিউজ, ঢাকা। নির্বাচনে দায়িত্ব পালনে দলীয় এজেন্ডা বাস্তবায়ন মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে কথা বলেন তিনি আরো বলেন, 5 আগস্টের পর দেশের সব অস্ত্র এখনো উদ্ধার না হলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। জানান, উপকূলীয় নির্বাচনী এলাকায় সরাসরি দায়িত্ব পালন করবে 100 প্লাটুন কোস্টগার্ড। নির্বাচনকে সামনে রেখে উপকূলীয় এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে কোস্টগার্ড। নির্বাচনকালীন সময়ে 3000-এর বেশি কোস্টগার্ড সদস্য মোতায়েন থাকবে দেশের উপকূলীয় এলাকায়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। জানান, ভোটের পরিবেশ ঠিক রাখতে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। প্রায় 3585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পর দেশের সব অস্ত্র এখন উদ্ধার না হলেও জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। আশা করেন, অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় এবারের নির্বাচন হবে আরও বেশি সুষ্ঠু ও গ্রহণযোগ্য। অন্যান্য যে কোনো বারের তুলনায় এখনকার পরিস্থিতি অনেক ভালো। আগের নির্বাচনগুলি দেখেন, ওই সাথে যদি তুলনা করেন, আমি বলবো যে এখন পরিস্থিতি আল্লাহ দিলে আগের থেকে অনেক ভালো। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে না, নির্বাচনকে কোনোভাবে চ্যালেঞ্জিং হবে না। নির্বাচন খুব সুস্থভাবে হয়ে যাবে, শান্তিপূর্ণভাবে হয়ে যাবে এবং একটি উৎসব মুখর হবে। অনুষ্ঠানে সমুদ্রে জলদস্যু দমন, জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ঝাটকা নিধন বিরোধী অভিযানে সাহসিকতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কোস্ট গার্ডের 40 জন সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করা হয়। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা। সংবাদের শুরুতেই শুনছিলেন র্যাবের নতুন নাম সম্পর্কে, যেটি হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন যে শিগগিরই এ নিয়ে একটি প্রজ্ঞাপন জারি হবে। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সংস্কারের ধারাবাহিকতার অংশ হিসেবে বাহিনীগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা তুলে ধরে নির্বাচন সুষ্ঠু করতে সব আয়োজন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, শোনেন, নাগরিক অধিকারে বাধা দেবে এমন কোনো বিধান জুলাই সনদে রাখা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আলী রিয়াজ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণভোটের প্রচারণা অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে কথা জানান তিনি। আলী রিয়াজ আরও বলেন, বাংলাদেশ এই মুহূর্তে ক্রান্তি লগ্নে আছে। এ অবস্থা থেকে ফিরে আসতে গণভোটে হ্যার বিজয় প্রয়োজন। গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালানো অন্তর্বর্তী সরকারের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই সরকার গণভোটের প্রচারণা চালাচ্ছে বলে জানান আলী রিয়াজ। জুলাই জাতীয় সনদে এমন কিছু বলা হয়নি যেগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকারকে কোনোভাবে সংকুচিত করবে। আমাদেরকে কোনো দায় নেই আজকে যে আপনি এখানে এসে কথা বলতে পারছি, তার জন্য কি এই ঋণ আমরা স্বীকার করব না? রাজধানী সহ সারা দেশ ভোটের হাওয়ায় সরগরম, কিন্তু মানিকগঞ্জের দুর্গম চরাঞ্চলে নেই ভোটের কোনো আমেজ। গণভোট সম্পর্কে ধারণা আরও কম বেশিরভাগ মানুষের, যদিও প্রশাসন দাবি করছে প্রচারণা চলছে পুরোদমে। শিবালয় থেকে যমুনা নদীপথে যাত্রা, গন্তব্য দুর্গম চরাঞ্চল আলোকদিয়া, যেখানে বছরের 12 মাস যাতায়াতের একমাত্র মাধ্যম এই নৌকা। নদী ভাঙন নিত্যসঙ্গী। ঘণ্টাখানেক যাত্রা শেষে আলোদিয়ার চর, বেহাল যোগাযোগ ব্যবস্থা, চলাচলে অন্যতম ভরসা ঘোড়ার গাড়ি।
দুর্গম এই চরাঞ্চলের ভোটের আমেজ নেই তেমন, গণভোট নিয়ে ধারণা আরও কম। ভোট কেড়ে কয় আর না ভোট কারা কয় আমরা বুঝি না। গণভোট কি ওটা আমি জানিও না, দেখিও নেই, শুনি, খালি শুনছি এরকম। আমরা হলাম কৃষক মানুষ, খেটে খাওয়া মানুষ, আমরা এই সম্বন্ধে তো জানি না হ্যাঁ ভোট বা না ভোট। যমুনা নদী ঘেরা আরও 3 চরাঞ্চল দৌলতপুরে, সেখানেও একই অবস্থা। হরিরামপুরের পদ্মা নদী বেষ্টিত 5টি চরের মানুষেরও ধারণা কম গণভোট নিয়ে। দেশে যে হ্যাঁ না ভোট আইছে এটা সম্বন্ধে তো আসলে আমরা কোনো কিছু জানি না, যে কেমনে ভোট দিতে হইব, কেমনে কি, এগুলো আমাদের ভিতরে আমাকে জানা নাই। যে গণভোট কি আমরা এটা বুঝি না, আমরা যে জাতীয় নির্বাচন এটা আমরা বুঝি, এটা শুনছি এবং আমরা জাতীয় নির্বাচনে ভোট দিতে যাব। গণভোট সম্বন্ধে জানি না, কোনো মাইকিং টিকিং এখানে হয় নাই বা ওই ধরনের কোনো আমাদের। এবার একই দিনে হবে সংসদ নির্বাচন ও গণভোট। এ বিষয়ে নানাভাবে প্রচারণা চলছে বলে দাবি স্থানীয় প্রশাসনের। আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। চরাঞ্চলগুলোতে আমি নিজে পুলিশ সুপার মহোদয়কে নিয়ে যাচ্ছি, আমাদের অতিরিক্ত জেলা প্রশাসকরা যাচ্ছেন, তাছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা যারা আছেন, আমাদের রুট লেভেলে যারা কাজ করেন, তারা চেষ্টা করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা তাদের কাছে নির্বাচনের আগে আগে পৌঁছে যেতে পারব। মানিকগঞ্জে অন্তত 6টি চরাঞ্চলে বসবাস 2 লক্ষাধিক মানুষের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। চট্টগ্রাম 9 আসন, কোতোয়ালি এবং বাকলিয়া থানা নিয়ে গঠিত এই আসন চট্টগ্রামের স্বাস্থ্য প্রশাসন এবং বিচার বিভাগের মেরুদণ্ড। গুরুত্বপূর্ণ সেই আসনের ভোটের হালচাল জানাচ্ছেন সহকর্মী রুকনউদ্দিন। চট্টগ্রাম 9 আসনের অলিতে গলিতে এখন ভোটের আমেজ। ভোটারদের কাছে টানতে দিনরাত চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। গুরুত্বপূর্ণ এই আসনে ধানের শীষের কাণ্ডারি হয়ে মাঠে আছেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার এবং সাধারণ মানুষের সাথে সরাসরি সংযোগকে পুঁজি করে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আশাবাদী, কারণ নির্বাচনটাকে যেভাবে অতীতে নির্বাচনে পাঠিয়েছিল বিগত সরকার, আজকে একটা মানুষের ভোটদানের পরিবেশ ফিরে এসেছে। আমরা জনগণের কাছে যাব, জনগণকে আমাদের কথা বলবো। জনগণই হচ্ছে ফাইনালি বিচারক, জনগণ যে রায় দিবে সেটা মাথা পেতে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ গড়ার চেষ্টা করব সবাই মিলে। অন্যদিকে দীর্ঘদিনের জোট রাজনীতির সমীকরণ ছাপিয়ে জামায়াতের প্রার্থী ডাক্তার এ.কে.এম. ফজলুল হক। পেশাজীবী মহলে পরিচিতি এবং ক্লিন ইমেজই তার প্রধান শক্তি। জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্বাস্থ্য খাতে দিচ্ছেন পরিবর্তনের প্রতিশ্রুতি। প্রান্তিক জনগোষ্ঠী সেই স্বাস্থ্যসেবা থেকে অবহেলিত, তাদের জন্য প্রত্যেকটি ওয়ার্ডে একটি করে প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার দরকার। তারপরে হচ্ছে কি একটু বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, এই জিনিসগুলোকে গুরুত্ব দেবে। 2 হেভিয়েট প্রার্থীর জমজমাট প্রচারণায় নগরীর সবচেয়ে প্রেস্টিজিয়াস এই আসনের ভোটারদের মাঝেও চলছে চুলচেরা বিশ্লেষণ। যারা আমাদেরকে কাজ করবে ওদেরকে আমরা ভোট দেব। যে প্রার্থী দ্বারা দেশের উন্নয়ন হবে, দেশ শান্তি বজায় থাকবে, ওই পার্টি, ওই ধরনের পার্টির প্রয়োজন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নাকি পরিবর্তনের স্লোগান, কোনটি বেছে নেবেন কোতোয়ালি বাকলিয়ার ভোটাররা? কার ভাগ্যে জুটবে বিজয় মাল্য? এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামী 12 ফেব্রুয়ারি। রুকনউদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম। রাজধানীতে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এ সম্পর্কে আরও জানাতে আমাদের সঙ্গে রামপুরা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হাসান এবং নিউ মার্কেট এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন মাহমুদ। শুরুতেই যাচ্ছি নাজমুলের কাছে। নাজমুল, আমাদেরকে জানাবেন যে রামপুরায় আসলে ভোটারদের প্রত্যাশা কি? আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যেমনটা বলছিলেন, সংসদ সদস্য পদপ্রার্থী যারা আছেন, মনোনীত প্রার্থী যারা আছেন, তারা ভীষণভাবে এই ব্যস্ত রকম সময় পার করছে। আমরা সকাল থেকেই এই আসনটিতে অবস্থান করছি, অর্থাৎ ঢাকা 11। এই আসনটি রামপুরা থানা, ভাটারা থানা, তারপর বাড্ডা থানা সহ হাতিরঝিলের কিছু অংশ নিয়ে এই ঢাকা 11 সংসদীয় আসনটি, এবং জাতীয় সংসদে 300টি আসনের মধ্যে 184তম আসন হচ্ছে এই রামপুরা এলাকা। আমি এখন আছি রামপুরাতে, সকাল থেকে বাড্ডায় ছিলাম। আমরা সেখানে দেখতে পেয়েছি যে 11 দলীয় জোটের যে প্রার্থী আছেন তিনি এখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন সকাল থেকে, অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যিনি মুখ্য আহ্বায়ক তিনি নাহিদ ইসলাম সকাল থেকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, এবং এখানে বিএনপির যে পদপ্রার্থী আছেন ডক্টর এম এ কাইয়ুম তিনিও প্রচারণা চালাচ্ছেন। তাছাড়া এই আসনের আসলে যে উৎসব মুখর পরিবেশ
দীর্ঘদিন পর মানুষের ভোটাধিকার ফিরে পাবার যে আশা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যেহেতু এখানে প্রার্থী আছেন 9 জন প্রার্থী এখানে এই সংসদীয় আসন থেকে নির্বাচন করবেন, 9 জন মনোনীত প্রার্থী আছেন। এর ভিতরে 11 দলীয় জোটের প্রার্থী আছেন নাহিদ ইসলাম, বিএনপি মনোনীত প্রার্থী আছেন ডক্টর এম এ কায়ুম, তাছাড়া স্বতন্ত্র প্রার্থী সহ আরও মোট 9 জন প্রার্থী এই আসনে নির্বাচন করবেন এবং সকলেই আসলে এই একেবারে শেষ মুহূর্তে যেহেতু জাতীয় সংসদ নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সেই প্রেক্ষিতে তারা আসলে এখানকার যে জনসাধারণ আছেন, জনগণ আছেন, তাদের কাছে যতটুকু সম্ভব, যতটুকু কাছাকাছি যাওয়া যায় তারা পৌঁছানোর চেষ্টা করছেন। তাদের যে প্রতিশ্রুতি আছে, তাদের যে ইশতেহারগুলো আছে, সেগুলো তারা তাদের জানানোর চেষ্টা করছেন। তারা নির্বাচিত হয়ে আসলে এই এলাকার জন্য, এখানে আমরা জানি যে রামপুরা, বাড্ডা এইসব এলাকায় কিছুটা জলাবদ্ধতার সমস্যা রয়েছে। তাছাড়া জনগণের কাছে তারা তুলে ধরছেন এই এলাকাটিতে গ্যাসের বিপুল পরিমাণ সংকট রয়েছে, সেই সংকটগুলো তারা কাটিয়ে ওঠার জন্য জনগণের কাছে যাচ্ছেন। তো প্রচার প্রচারণা নির্বিঘ্নেই চলছে সকাল থেকে আমার পর্যন্ত, এখন পর্যন্ত যতটুকু দেখতে পেয়েছি যারা আছেন সবাই হচ্ছে নির্বিঘ্নে প্রচার প্রচারণা চালাচ্ছেন। রামপুরা থেকে প্রচার প্রচারণা নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এতটুকুই ছিল। নাজমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সরাসরি চলে যাচ্ছি সুমনের কাছে। সুমন আছে নিউ মার্কেট এলাকায়, আমাদেরকে জানাবেন যে নিউ মার্কেটে আসলে ভোটারদেরকে কেমন প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা এবং সেখানে প্রচার প্রচারণার সবশেষ খবর জানাবেন। ঢাকা 10 আসনের নিউ মার্কেট একটি গুরুত্বপূর্ণ এলাকা। আপনি জানেন যে এখানে বেশ কয়েকটি বিজনেস প্রতিষ্ঠান রয়েছে, পুরোটাই একটি বাণিজ্যিক এলাকা। এখানে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের যে মূল 2 জন প্রার্থী রয়েছেন, জামাত 11 দলীয় জোট এবং বিএনপির যে প্রার্থী রয়েছেন, এরা 2 জন মূল প্রার্থী। বাকি যারা আছেন তারাও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এই 2 জনের মোটামুটি নির্বাচনী প্রচারণা আমরা ফলো করছি এবং তাদেরকে আমরা মাঠে পাচ্ছি। অন্যান্য যে স্বতন্ত্র থেকে যারা আছেন বা অন্যান্য দলের যারা আছেন তাদেরকে আমরা খুব একটা দেখতে পাচ্ছি না। তবে সকাল থেকে আমরা তাদের যে নির্বাচনী প্রচারণায় আমরা ছিলাম, তাদের যেই প্রতিশ্রুতির কথাগুলো তারা বলেছে সেটির আপনাকে জানাতে চাই। নিউ মার্কেট এলাকার ঠিক সামনে যে রাস্তাটি আছে, ঠিক আমার পিছনে এখন যে রাস্তাটি আছে সেই রাস্তাটির কথা বলছি। সেখানে সামান্য বৃষ্টিতে কোমর সমান পানি জমে যায় এবং এই পানিগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রবেশ করে এবং ব্যবসায়ী যারা আছে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। 2 জন প্রার্থী কিন্তু এই জলাবদ্ধতার বিষয়ে তারা সজাগ হয়েছেন এবং এই এলাকার যারা ভোটার আছেন তাদের কাছে গিয়ে এই এলাকার যে জলাবদ্ধতার যে প্রধান সমস্যাটি আছে সেই সমস্যা নিরসনের প্রতিশ্রুতি দিচ্ছেন। পাশাপাশি এই এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে, এই এলাকায় পানির সমস্যা রয়েছে, সেগুলো সমাধানের তারা আশ্বাস দিচ্ছেন। মূল বিষয়টি হলো যে এখানে যে 2 জন প্রার্থী রয়েছেন হেভিওয়েট, তারা 2 জনও কিন্তু প্রায় একই রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। যেহেতু এটি একটি বিজনেস নির্ভর এলাকা, এখানে ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছেন এবং এখানে যে ফুটপাতগুলো রয়েছে, ফুটপাতের যে দখল করে ফুটপাতে ব্যবসা চলছে, সেই ফুটপাত মুক্ত করে এবং এই ফুটপাত বা অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে যে চাঁদাবাজি হয় সেই চাঁদাবাজি বন্ধের জন্য কিন্তু 2 দলের সমর্থক বা 2 দলের যে প্রতিনিধিরা রয়েছেন, নির্বাচন করবেন মনোনীত প্রার্থীরা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই সমস্যাগুলো তারা এখান থেকে সমাধান করবেন। পাশাপাশি 2 দলেরই আজকে আমরা প্রচারণা কভার করেছি। জামায়াতের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে, জামাত বলতে আমরা বলছি 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি নির্বাচন কমিশন যেটি বলছে যে নির্বাচনী মাঠ সবার জন্য সমান, কিন্তু এখানে জামাতের 11 দলীয় জোটের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে এখানে লেভেল প্লেইং ফিল্ড সেভাবে তৈরি হচ্ছে না এবং তাদের যে নির্বাচনী প্রচারণা সেখানে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে। পাশাপাশি বিএনপির যিনি রয়েছেন শেখ রবিউল আলম, তিনি এখন পর্যন্ত নির্বাচনী মাঠে নামেননি, আর কিছুক্ষণ পর তিনি নামবেন। হাজারীবাগ এবং কামরাঙ্গীচর এলাকায় তিনি 4টার পর থেকে নির্বাচনী প্রচারণা চালাবেন। আমরা তারও নির্বাচনী প্রচারণা কভার করব এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা আমাদের দর্শকদের জানাতে পারবো। ইমো, সুমন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর বিভিন্ন অঞ্চলে প্রচার প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। জুলাইয়ের সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কামরুল ইসলাম সহ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। তাদের বিরুদ্ধে 23 জনকে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে 2টি অভিযোগ আনা হয়েছে। এছাড়া 2016 সালে জঙ্গি নাটক সাজিয়ে গাজীপুরের পাতারটেকে 7 জনকে হত্যার ঘটনায় সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, সাবেক আইজিপি জাভেদ পাটোয়ারি সহ মোট 10 জনের বিরুদ্ধে ফরমাল চার্জ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। অন্যদিকে টিএফআই সেল
সেলে গুম এবং নির্যাতনের মামলায় দ্বিতীয় সাক্ষীকে জেরা করে আসামি পক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ ওই সাক্ষ্য গ্রহণ হয়। একই ট্রাইব্যুনালে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করে এবং আরও দুজনকে হত্যার মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন হয় আজ। এছাড়া জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ হয়েছে। এই মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী। সচিবালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকায় নীরব জোন তৈরির পরিকল্পনা বাস্তবায়ন করছে অন্তর্বর্তী সরকার। ধাপে ধাপে এই কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। সকালে ডিএমপি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি হয়। এ সময় উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেছেন, নির্দিষ্ট এলাকায় হর্ন বাজানো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা 10,000 টাকা বা 3 মাসের কারাদণ্ড সাজা দেওয়া হবে। নীরবতা বজায় রাখা এবং এর গুরুত্ব জনগণের কাছে তুলে ধরা হয় এই আয়োজনে। ঢাকা মহানগরীর কোন কোন জায়গাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে, সেই প্রত্যেকটা এলাকাতেই ওনারা আগামী 6 মাসে কিভাবে কাজ করবেন তার একটা পরিকল্পনা আমরা থাকতে থাকতেই আমরা চূড়ান্ত করে দিয়ে যাব, যাতে করে নতুন সরকার আসলে যদি পদেও রদবদল হয়, যিনি দায়িত্বে আসবেন তিনি এই কাজটা করতে পারেন। আমরা বিভিন্ন এলাকাকে পর্যায়ক্রমে নীরব এলাকা ঘোষণায় বাস্তবায়ন করব। নীরব এলাকার মধ্যে যেগুলা গুরুত্ব দেওয়া হবে, শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল এবং অফিস এলাকা। হালকা যানবাহন বা ভারী যানবাহনের ক্ষেত্রে 2,500 টাকা জরিমানা প্রচলন করছি, আর মোটরসাইকেল বা সিএনজির ক্ষেত্রে 1,000 টাকা। টানা 4র্থ দিনের শ্রমিক আন্দোলনে স্থবির চট্টগ্রাম বন্দর। সকাল থেকে চলছে 24 ঘন্টার কর্মবিরতি। চট্টগ্রাম বন্দর এলাকায় টোল রোড অবরোধ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বন্ধ রয়েছে বন্দরের সব ধরনের কার্যক্রম, হয়নি কোনো ধরনের পণ্য খালাস। আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। এনসিটিকে বিদেশি অপারেটরের কাছে ইজারা দেওয়ার প্রক্রিয়া বন্ধ না হলে আরও কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যদিও গতকাল নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, নিউমোরিং টার্মিনালের দায়িত্ব ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আজ পবিত্র শবে বরাত। সূর্যাস্তের পর থেকে ধর্মীয় মর্যাদায় পালিত হবে মহামান্বিত এই রজনী। হিজরি শাবান মাসের 14 এবং 15 তারিখের মধ্যবর্তী রাত শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে মুসলমানরা পালন করে থাকেন। এ রাত লাইলাতুল বারাত হিসেবেও পরিচিত। এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত এবং নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির, ওয়াজ, মিলাদ মাহফিল সহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটাবেন। মুসলিম উম্মার সুখ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে মুসলমানরা বিশেষ মোনাজাত করবেন। পবিত্র শবে বরাত উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ওয়াজ, দোয়া মাহফিল সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশের বাইরের খবর। নতুন নতুন নথি প্রকাশ হচ্ছে আর স্পষ্ট হচ্ছে জেফ্রি এপস্টেইনের নেটওয়ার্কের জাল কতটা বিস্তৃত। এপস্টেইন স্ক্যান্ডালে নাম আসেনি এমন দেশের সংখ্যা হাতে গোনা। গেল শুক্রবার এপস্টেইন সংক্রান্ত প্রায় 30 লাখ নতুন নথি প্রকাশের পর এ নিয়ে দেশে দেশে শুরু হয়েছে তোলপাড়। ডোনাল্ড ট্রাম্প, এলন মাস্ক, বিল ক্লিন্টন তো বটেই। কুখ্যাত এই যৌন অপরাধীর সাথে সুসম্পর্ক ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি নেতা হারদীপ সিং, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড থেকে শুরু করে নরওয়ে, স্লোভাকিয়ার মতো দেশগুলোর নেতারাও। ট্রাম্পের মন জয় করতে জেফ্রি এপস্টাইনের পরামর্শে ইসরায়েল গিয়ে নেচেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এপস্টেইন ফাইলের নতুন নথি প্রকাশের পর থেকেই উপমহাদেশের টক অব দ্য টাউন এই খবর। তবে শুধু নরেন্দ্র মোদী নন, কুখ্যাত এই যৌন অপরাধীর সাথে সুসম্পর্ক ছিল বিশ্বের বহু ক্ষমতাধর ব্যক্তির। ভারতেরই আরও 2 ব্যক্তির যোগাযোগ ছিল এপস্টেইনের সাথে, যাদের একজন মোদীর দলেরই নেতা হারদীপ সিং পুরী, আরেকজন ভারতের নামকরা ধনী পরিবারের সদস্য অনিল আম্বানি। ভারতে বিনিয়োগ করতে এপস্টেইনকে আগ্রহী করে তুলেছিলেন হারদীপ সিং।
অন্যদিকে ভারতে আসা মার্কিন রাষ্ট্রদূতদের সম্পর্কে তথ্য নেওয়া থেকে শুরু করে মোদির সাথে মার্কিন উচ্চপদস্থ কর্মকর্তাদের বৈঠক আয়োজন সহ নানা ইস্যুতে এপস্টেইনের সাথে ইমেইল আদান প্রদান করেছেন আম্বানি এবং এই কথোপকথনগুলো হয়েছে 2008 সালের পর। তার আগেই মার্কিন আদালতে যৌন অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হন এপস্টেইন। এই তালিকায় আছে অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রাড। নথি বলছে 2014 সালের 8 জুন স্থানীয় সময় বিকেল 4:30টায় যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডে দেখা করেন রাড ও এপস্টেইন। তবে এ তথ্য মানতে নারাজ রাড। দাবি করেন কখনো এপস্টেইনের সাথে দেখা করেননি তিনি। এর আগে প্রকাশিত নথিতেও এসেছিল সাবেক ব্রিটিশ মন্ত্রী ও লেবার পার্টির নেতা পিটার ম্যান্ডেলসনের নাম। নতুন নথি বলছে কয়েক দফায় এপস্টেইনের কাছ থেকে $75,000 নিয়েছেন তিনি। অর্থ নেওয়ার বিষয়টি অস্বীকার করলেও লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন ম্যান্ডেলসন। মার্কিন বিচার বিভাগ থেকে প্রকাশিত সবশেষ নথিতে নরওয়ের ক্রাউন প্রিন্সেস মেটি মারিটের এপস্টেইন কেলেঙ্কারিতে জড়িত থাকার তথ্যও এসেছে। নথিতে দেখা গেছে এপস্টেইনের সাথে বহু বছর ধরে নিয়মিত যোগাযোগ ছিল তার। এপস্টেইন ফাইলে প্রায় 1000 বার মেটি মারিটের নাম এসেছে। তাদের দুজনের মধ্যে রোম্যান্টিক সম্পর্ক ছিল বলেও ধারণা অনেকের। এদিকে নিজের ছেলের জন্য এপস্টেইনের কাছে নগ্ন নারীর ছবি চেয়েছিলেন বলেও তথ্য সামনে এসেছে। এপস্টেইনের নতুন নথি প্রকাশের পর স্লোভাকিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিরোস্লাভ লাজচাকও পদত্যাগ করেছেন। নথিতে থাকা ছবি ও ইমেইলে দেখা গেছে এপস্টেইনের জেল থেকে মুক্তির কয়েক বছর পর তারা দেখা করেছিলেন এবং 2018 সালে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন নারীদের নিয়ে নানা ধরনের বার্তাও আদান প্রদান করেছিলেন তারা। এপস্টেইন যৌন পাচারকারীর বাইরে একজন বড় বিনিয়োগকারী ও ব্যবসায়ী ছিলেন। এ কারণেও অনেকেই তার সাথে যোগাযোগ রাখতেন। অনেকের মতে এপস্টেইন ফাইলে নাম আসার মানেই এই নয় যে তিনিও এপস্টেইনের অপরাধের সঙ্গী। তবে এপস্টেইনের মতো কুখ্যাত কোনো ব্যক্তির সাথে সুসম্পর্ক রাখা কতটা নৈতিক তা নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা, সমালোচনা, বিতর্ক। ইফফাত খন্দকার, স্টার নিউজ। এবার খেলার খবর। বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ইস্যুতে কোনো অবস্থাতেই পাকিস্তানকে শাস্তি দিতে পারে না আইসিসি, এমনটাই দাবি করেছেন সাবেক আইসিসি চেয়ারম্যান এহসান মানি। এর পেছনে ভারতের সঙ্গে আইসিসির আচরণ তুলে ধরেন তিনি। মানি বলেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের রাজনৈতিক হস্তক্ষেপের সময় নিশ্চুপ ছিল আইসিসি, তাহলে কেন শাস্তি পাবে পাকিস্তান? কলম্বোর মাঠে 15 ফেব্রুয়ারি আকাশ বাতাস কাঁপার কথা ছিল ভারত পাকিস্তান মহারণে, কিন্তু হঠাৎ এক ঘোষণায় সব উল্টাপাল্টা। পাকিস্তান সরকারের অফিসিয়াল পোস্টে স্পষ্ট ঘোষণা, পাকিস্তান ক্রিকেট দল 2026 টি-20 বিশ্বকাপে খেলবে ঠিকই, কিন্তু ভারতের বিপক্ষে মাঠে নামবে না। এই এক লাইনই যেন বিস্ফোরণ ঘটালো ক্রিকেট বিশ্বে। তুলকালাম শুরু। আইসিসির জন্য এই ম্যাচ তো শুধু খেলা নয়, সোনার খনি। ভারতীয় মিডিয়া এনডিটিভির দাবি, শুধু এই একটা ম্যাচ থেকেই আয়ের সম্ভাবনা প্রায় $50 কোটি মার্কিন। বিশাল অঙ্ক হাতছাড়া, ঘুম হারাম আইসিসির। গুঞ্জন উঠেছে পাকিস্তানকে বড় শাস্তি দিতে পারে আইসিসি। ভারত যখন রাজনৈতিক কারণে পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি তুলেছিল, তখন চুপ থাকলেও পাকিস্তানের ম্যাচ বয়কটে তেলে বেগুনে জ্বলে উঠেছেন ভারতীয় সাবেকরা। কেউ কেউ দাবি তুলেছেন কঠিন শাস্তি দেয়া হোক পাকিস্তানকে। তবে উল্টো কথা বলছেন আইসিসির সাবেক চেয়ারম্যান এহসান মানি। তার মতে সরকারের সিদ্ধান্ত মেনে নেয়ায় পাকিস্তানকে কোনোভাবেই শাস্তি দিতে পারে না আইসিসি। কারণ হিসেবে তিনি সামনে আনেন ভারত ইস্যু। একটি ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে এহসান মানি বলেছেন, ভারত 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে খেলতে রাজি হয়নি, সেখানে আইসিসি কিছুই করেনি, বরং ভারতকে সুবিধা দিতে পরিচয় করিয়ে দিয়েছিল হাইব্রিড মডেলের। এই দ্বৈত মানদণ্ড চলবে না উল্লেখ করে মানি বলেন, সমস্যা সমাধানের বদলে আইসিসি শুধু দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখছে। এটা দুঃখের বিষয়। আইসিসি নিজেই পাকিস্তান সরকারকে এখানে জড়ানোর সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ তার। এহসান মানির মতে আইসিসির জানা ছিল পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি নিজেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। আইপিএলে কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া নিয়ে উত্তেজনার শুরু। তারপর বাংলাদেশের নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে ম্যাচ সরানোর দাবি। ভারতের চাপে আইসিসি তা মানেনি। বাংলাদেশ অটল থাকায় তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢোকানো হলো। পিসিবি চেয়ারম্যান তখনই হুঁশিয়ারি দেন, বাংলাদেশ না খেললে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের কথা সরকারের সঙ্গে আলোচনা করবে। আর সেই আলোচনার পরই এলো এই বোমা ফাটানোর ঘোষণা। এখন প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যি শাস্তি দিতে পারবে পাকিস্তানকে, নাকি এই রাজনৈতিক ঝড়ে ক্রিকেটের মাঠ আরো অন্ধকার হয়ে যাবে? ম্যাচটা না হলে ক্রিকেট প্রেমীরা যেমন বঞ্চিত হবে ক্রিকেটীয় রোমাঞ্চ থেকে, তেমনি আইসিসিও হারাবে কোটি কোটি ডলার। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।
বাংলাদেশের সাথে আইসিসির হঠকারী সিদ্ধান্তের জেরে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কট করেছে পাকিস্তান, জানিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্ব। এমন সিদ্ধান্তে দেশটির উপর নেমে আসতে পারে বড় ধরনের নিষেধাজ্ঞা, আর তেমনটা হলে বাংলাদেশকে আলাদা একটা টুর্নামেন্ট আয়োজন করতে পিসিবিকে পরামর্শ দিয়েছে দেশটির সাবেক অধিনায়ক রাশিদ লতিফ। টি-20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের শুরুটা হয়েছিল আইপিএল থেকে। বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আচমকাই দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। অভিযোগ, এই সিদ্ধান্ত আসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে। এরপরই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। বাংলাদেশ প্রশ্ন তোলে, ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ হলে বাংলাদেশের খেলোয়াড়, কর্মকর্তা আর সমর্থকদের নিরাপত্তা কি নিশ্চিত করা যাবে? বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল প্রকাশ্যে এই আশঙ্কার কথা জানান। তার নির্দেশেই বিসিবি কড়া অবস্থান নেয়। বিসিবি জানিয়ে দেয়, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ভেন্যু বদলে সহ আয়োজক শ্রীলঙ্কায় খেলার বার্তা দেয়া হয় আইসিসিকে। তবে আইসিসি কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। একবার নয়, আলোচনা হয় একাধিকবার। শেষ পর্যন্ত আইসিসির বোর্ড সভায় ভোটাভুটি হয়। 14-2 ভোটে খারিজ হয়ে যায় বাংলাদেশের দাবি। বাংলাদেশ বাদ পড়ে বিশ্বকাপ থেকে, জায়গা পায় স্কটল্যান্ড। এই ভোটাভুটিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিল একটা মাত্র দেশ, পাকিস্তান। 26 জানুয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। জানানো হয়, খুব শিগগিরই টি-20 বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। রবিবার সন্ধ্যায় পাকিস্তান সরকার ঘোষণা দেয়, পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলবে, কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। এই সিদ্ধান্তের পেছনের কারণ পাকিস্তান সরকার প্রকাশ্যে জানায়নি, কিন্তু ক্রিকেট দুনিয়ায় একটা ধারণা দ্রুত ছড়িয়ে পড়ে, বাংলাদেশের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট মানে বিশাল আর্থিক ক্ষতি, সম্ভাব্য শাস্তি, আর সবচেয়ে বড় কথা, বিশ্বকাপ জয়ের সম্ভাবনাই অনেকটাই কমে যাওয়া। সব জেনেও পাকিস্তান এই ঝুঁকি নিয়েছে বাংলাদেশের জন্য। পাকিস্তানের সাবেক অধিনায়ক রাশিদ লতিফ জানিয়েছেন, বাংলাদেশকে পুনরায় বিশ্বকাপে ফিরিয়ে আনা এবং পাকিস্তানকে যথাযথ সম্মান দেয়া হলেই কেবল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচ না হওয়ায় প্রায় ৬,১৫০ কোটি টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে নিষিদ্ধ করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে সেক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তান যৌথভাবে আলাদা একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারে বলে জানান রাশিদ লতিফ। ডায়না জারিন, স্টার নিউজ। এই ছিল স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।